আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পাঠে। শিক্ষার্থীরা, আজকে আমরা আমাদের জীববিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেখান থেকে সব ধরনের পরীক্ষায় কোনো না কোনোভাবে এই বিষয়টিকে টাচ করে প্রশ্ন করা হয়ে থাকে। তো শিক্ষার্থী, আমাদের আজকের পাঠের বিষয়বস্তু হচ্ছে কোষের প্রাণকেন্দ্র বা কোষের ব্রেইন বা মস্তিষ্ক নামে পরিচিত নিউক্লিয়াস। নিশ্চয়ই তোমাদের জানতে আগ্রহ হচ্ছে একটি নিউক্লিয়াস, এর গঠন এবং এর বিস্তারিত বিষয় সম্পর্কে। তো চলো আমরা কথা না বাড়িয়ে নিউক্লিয়াস সম্পর্কে আমাদের আজকের মাস্টার ক্লাস, যার মাধ্যমে নিউক্লিয়াসের সব ধরনের প্রশ্ন, জিজ্ঞাসা এবং সমস্যার সমাধান হয়ে যাবে। চলো আজকে আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করি। প্রথমত, আমরা জানি যে একটি সুকেন্দ্রিক কোষের বৈশিষ্ট্য বহনকারী যে উপাদানটি সেটি হচ্ছে নিউক্লিয়াস। দুই ধরনের যে কোষ রয়েছে, এটি হচ্ছে আদি কোষ আর একটি হচ্ছে প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক কোষ, যার মধ্যে নিউক্লিয়াসই সুকেন্দ্রিক কোষের প্রতিনিধিত্ব করে থাকে। রবার্ট ব্রাউন 1831 সালে সর্বপ্রথম রাসনা নামে এক ধরনের অর্কিড জাতীয় উদ্ভিদের পাতা থেকে উনি এই নিউক্লিয়াস পর্যবেক্ষণ করেন বা আবিষ্কার করেন। তাহলে আমরা সায়েন্টিস্টের নাম জানি রবার্ট ব্রাউন। সালটা হলো 1831 সালে উনি রাসনার পাতা, রাসনা নামে এক ধরনের অর্কিড আছে, সে অর্কিডের পাতা থেকে উনি কি করেন, প্রথম সেটি কি করেন, উনি পর্যবেক্ষণ করেন যে হ্যাঁ, এটি হচ্ছে কি আছে, এখানে নিউক্লিয়াস রয়েছে। প্রিয় শিক্ষার্থী, তাহলে এই নিউক্লিয়াস কি একটি কোষের মধ্যে একটিই থাকে? না, কিছু কোষ রয়েছে যার মধ্যে নিউক্লিয়াসই থাকে না। যেমন উদ্ভিদের উদাহরণ হিসেবে উদ্ভিদ দেহের মধ্যে সিভ কোষ, আর প্রাণীদেহের উদাহরণ হিসেবে প্রাণীদেহের আরবিসি, রেড ব্লাড সেল বা লোহিত রক্তকণিকা, এদের মধ্যে নিউক্লিয়াসই থাকে না। আবার আমরা দেখে থাকি যেমন ইউচেরিয়া এবং হচ্ছে বোট্রাইডিয়াম, এই জাতীয় যে শৈবালগুলো রয়েছে, এই শৈবালগুলোর মধ্যে নিউক্লিয়াসের সংখ্যা বেশি থাকে। একটি কোষে সাধারণত নিউক্লিয়াস থাকে একটি, কিন্তু এই সব কোষের মধ্যে নিউক্লিয়াসের সংখ্যা থাকে বহু সংখ্যক। আবার ছত্রাকের মধ্যে পেনিসিলিয়াম, এই জাতীয় যে ছত্রাক রয়েছে তার মধ্যেও নিউক্লিয়াসের সংখ্যা বেশি থাকে। তবে যখন কোনো একটি কোষের ভেতরের দিকে নিউক্লিয়াসের সংখ্যা একাধিক থাকে বা বেশি থাকে, তাহলে সেই একাধিক বা বেশি নিউক্লিয়াসকে বা এই জায়গাটাকে আমরা বলেছি হলো সিনোসাইট। সিনোসাইট বলে থাকি আমরা এটাকে। তাহলে বহু সংখ্যক নিউক্লিয়াস বিশিষ্ট কোষ রয়েছে, আবার নিউক্লিয়াস বিহীন কোষ রয়েছে। আমরা জানলাম যে উদ্ভিদের ক্ষেত্রে সিভ কোষ এবং প্রাণীর ক্ষেত্রে আরবিসি বা রেড ব্লাড সেল, এগুলোর মধ্যে নিউক্লিয়াস নেই। কিছু ছত্রাকের কথা বললাম, যে ছত্রাকগুলো হচ্ছে পেনিসিলিয়াম জাতীয়, তাদের মধ্যে নিউক্লিয়াস এই সিনোসাইট তৈরি করে। এবং কিছু শৈবাল রয়েছে যেমন ইউচেরিয়া এবং হচ্ছে বোট্রাইডিয়াম, এই জাতীয় শৈবালদের দেহের মধ্যে বা প্রত্যেকটা কোষের ভেতরে এরকম সিনোসাইট বা কয়েকটি নিউক্লিয়াস একসাথে গুচ্ছাকারে অবস্থান করে। শিক্ষার্থীরা, আমরা এই নিউক্লিয়াসের যদি আয়তন সম্পর্কে চিন্তা করি, যে একটি সমগ্র কোষের, পুরো কোষের আয়তন অনুসারে নিউক্লিয়াস প্রায় 10 থেকে 15% অবস্থান জুড়ে এই নিউক্লিয়াস অবস্থান করে থাকে। প্রিয় শিক্ষার্থী, একটি নিউক্লিয়াসের রাসায়নিক গঠনের ক্ষেত্রে এর মধ্যে প্রোটিন থাকে, হিস্টোন থাকে, প্রোটামিন থাকে, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড বা ডিএনএ, রাইবোনিউক্লিক অ্যাসিড বা আরএনএ, কিছু কোফ্যাক্টর, কিছু কোএনজাইম, এবং এর মধ্যে ফসফরাসের সহযোগী কিছু কমপ্লেক্স, এই জাতীয় উপাদানগুলো নিয়ে একটি নিউক্লিয়াস গঠিত হয়ে থাকে। আবার আমরা কোষ বিভাজনের ঠিক পূর্ব মুহূর্তে যদি নিউক্লিয়াসকে পর্যবেক্ষণ করতে পারি, তাহলে নিউক্লিয়াসের ভৌত গঠনের ক্ষেত্রে 4টি অংশ দেখা যায়।
তো চলো আমরা এবার নিউক্লিয়াসের ভৌত গঠনের ক্ষেত্রে যে 4টি অংশ রয়েছে সেই অংশগুলো কি কি সে বিষয় সম্পর্কে আমরা একটু ধারণা নেই। প্রিয় শিক্ষার্থী, নিউক্লিয়াসের এই ভৌত গঠন পর্যবেক্ষণের জন্য চলো আমরা নিউক্লিয়াসের চিত্রটা এঁকে নেই। তাহলে এই নিউক্লিয়াসের চিত্র আঁকার জন্য আমরা প্রথমেই একটা আউটার লেয়ার, আমরা এরকম করে একটি নিউক্লিয়াসের আউটার লেয়ার, যেহেতু এটি গোলাকার বা উপবৃত্তাকার হয়ে থাকে, আমরা এরকম করে একটি আউটার লেয়ার এঁকে নিলাম। আমরা একটু বড় করে নেই। এবার আমরা নিউক্লিয়াসের একেবারেই বাইরের যে আবরণী ঝিল্লিটা আছে, নিউক্লিয়ার ঝিল্লি বা নিউক্লিয়ার আবরণী, এই নিউক্লিয়ার আবরণীটা এঁকে নেই। নিউক্লিয়ার ঝিল্লি বা নিউক্লিয়ার আবরণীগুলো তোমাদের মনে রাখা জরুরি। নিউক্লিয়ার ঝিল্লি বা আবরণীগুলো হচ্ছে লিপিড এবং প্রোটিনের তৈরি উপাদান, যাকে আমরা বলছি লাইপোপ্রোটিন। উপাদানগুলোর নাম বলেছি আমরা লাইপোপ্রোটিন। ওকে, তাহলে একটি নিউক্লিয়াসের বাইরের দিকে যে আবরণীটা আছে তাকে নিউক্লিয়ার আবরণী বলা হয়, এবং এর মধ্যে যে উপাদান থাকে তাকে বলেছি আমরা লাইপোপ্রোটিন। নিউক্লিয়াসের এই ঝিল্লি দ্বিস্তরী ঝিল্লি, কিন্তু সায়েন্টিস্টরা বলেছেন দ্বিস্তরী ঝিল্লিগুলো মাঝে মাঝে এই জায়গাগুলোতে কি থাকে, নিউক্লিয়ার রন্ধ্র থাকে। তাহলে আমরা এটাকে বলেছি হলো নিউক্লিয়ার নিউক্লিয়ার ঝিল্লি। ঝিল্লি এর মধ্যে যে ছিদ্রগুলো রয়েছে দুটো স্তরের, অর্থাৎ নিউক্লিয়াসের ভেতর থেকে বিভিন্ন উপাদানগুলো বাইরে নিয়ে যাওয়া এবং কোষের সাইটোপ্লাজম থেকে বিভিন্ন উপাদানগুলো নিউক্লিয়াসের ভেতরে নিয়ে আসা, এটা হলো নিউক্লিয়াসের নিউক্লিয়ার রন্ধ্র। নিউক্লিয়ার রন্ধ্র বা ছিদ্র দ্বারা হয়ে থাকে। রন্ধ্র, নিউক্লিয়ার রন্ধ্র বা ছিদ্র দ্বারা হয়ে থাকে। এরপর এই রন্ধ্রের মধ্যে সায়েন্টিস্টরা বলেছে প্রায় ছোট ছোট 8টি দানাদার উপাদান দেখা যায়, যেই উপাদানগুলো মূলত এই নিউক্লিয়ার রন্ধ্রগুলোকে কি করে, এগুলোর খুলে যাওয়া এবং বন্ধ হওয়াকে কি করে নিয়ন্ত্রণ করে। এরপর নিউক্লিয়াসের ভেতরের দিকে কি থাকে, নিউক্লিয়াসের ভেতরে রয়েছে নিউক্লিওপ্লাজম। এর মধ্যে থাকে হলো নিউক্লিওপ্লাজম, যাকে আমরা বলেছি হলো কি ম্যাট্রিক্স। এর ভেতরে থাকে হলো ম্যাট্রিক্স বা এরকম নিউক্লিওপ্লাজম থাকে, একটা দানাদার একটা ম্যাট্রিক্স থাকে। মূলত এই ম্যাট্রিক্সের মধ্যেই আমাদের নিউক্লিওলাস এবং ক্রোমাটিন তন্তু বা ক্রোমাটিন জালিকাগুলো এই ম্যাট্রিক্সের মধ্যে বা এই ধাত্রের মধ্যেই থাকে। তবে এই ধাত্রটি হলো অনেকটা জেলির মতো একটি থকথকে উপাদান দ্বারা তৈরি। শিক্ষার্থীরা, আমাদের এই নিউক্লিওপ্লাজম, যার আর একটা নাম বলেছি আমরা ক্যারিওলিম্ফ, তাহলে এটার একটা নাম দিয়ে থাকি আমরা, এটাকে বলা হয় দুঃখিত, হচ্ছে নিউক্লিওপ্লাজম বা ওর আর একটা নাম হচ্ছে ক্যারিওলিম্ফ। বলা হয়ে থাকে হলো যে বলি আমরা ক্যারিওলিম্ফ বলা হয়ে থাকে এটাকে। শিক্ষার্থী, এই নিউক্লিওপ্লাজম বা ক্যারিওলিম্ফ, আমরা তো জানলাম যে ক্যারিওলিম্ফটা কি করে, এটি হচ্ছে ক্রোমাটিন তন্তুকে এবং নিউক্লিওলাসকে হলো ধারণ করে, বা ক্রোমোজোম নিউক্লিওলাসকে ধারণ করে। বেসিক্যালি এই উপাদানটি হচ্ছে বিভিন্ন রকম প্রোটিন, ডিএনএ বা ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, তার সাথে কিছু এনজাইম এবং খনিজ উপাদান, এই উপাদানগুলো নিয়ে এই নিউক্লিওপ্লাজম বা ক্যারিওলিম্ফ গঠিত। শিক্ষার্থীরা, আমরা জানি যে একটি নিউক্লিয়াসের অভ্যন্তরে ভেতরের দিকে এখানে একটি গোলাকার বা উপবৃত্তাকার এরকম একটি অংশ থাকে। এই ধরনের গোলাকার বা একটা উপবৃত্তাকার অংশ থাকে, যার নাম বলেছি আমরা নিউক্লিওলাস। এই অংশের নাম বলেছি আমরা নিউক্লিওলাস। তার মানে নিউক্লিয়াসের নিউক্লিওপ্লাজমের ভেতরে বা ক্যারিওলিম্ফের ভেতরে গোলাকার ছোট অর্ধবৃত্তাকার যে অংশটি থাকে তাকে আমরা বলেছি হলো নিউক্লিওলাস।
এই নিউক্লিওলাসটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি অংশ নিউক্লিয়াসের ক্ষেত্রে, কারণ এটি কিন্তু মূলত রাইবোজোম তৈরি করে এবং এটি ডিএনএ এবং প্রোটিন সংশ্লেষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নিউক্লিওলাস। তবে এই নিউক্লিওলাসের গঠন যদি পর্যবেক্ষণ করি, এর গঠনের ভেতরে আরো তিনটি অংশ, ভৌতভাবে এটিকে সায়েন্টিস্টরা তিনটি অংশে ভাগ করেছে। যেমন আমরা তোমাদের বইগুলোতে আসলে এভাবে ব্যাখ্যা করা নেই, কিন্তু আমরা যদি একটু লক্ষ্য করি, সায়েন্টিস্টরা যেটা মনে করেছে যে নিউক্লিয়াসের একেবারেই বাইরের দিকে, প্রান্তীয় দিকে একটা অংশ, তারপর মধ্যবর্তী জায়গায় একটা অংশ এবং এর ভেতরের দিকের আর একটা অংশ, তিনটি অংশে সায়েন্টিস্টরা নিউক্লিওলাসকে পর্যবেক্ষণ করেছে, করে দেখেছে এই তিনটি অংশের গঠনের মধ্যে একটু পার্থক্য বিদ্যমান। তোমরা যদি একটু লক্ষ্য করো, এই যে বাইরের দিকের এই অংশটাকে নাম দেওয়া হচ্ছে পার্স এমরফা, এমরফা। এবং এই যে এখানে মধ্যবর্তী যে দানাদার অংশটি রয়েছে, দানাদার অংশটির নাম বলা হয়েছে নিউক্লিও লোনিমা, নিউক্লিও লোনিমা, সরি নাম বলেছি আমরা নিউক্লিও লোনিমা। এবং এই যে ভেতরের দিকে যে অংশটুকু রয়েছে, এই অংশটার নাম বলেছি আমরা মাতৃকা, মাতৃকা। তাহলে নিউক্লিওলাসেরই গঠন যদি পর্যবেক্ষণ করা যায়, এর বাইরের দিকের একেবারে প্রান্তীয় যে অংশটা আছে পার্স এমরফা, তার মধ্যবর্তী জায়গাটার নাম দিয়েছি আমরা নিউক্লিও লোনিমা, এবং ভেতরের দিকের যে তরল অংশটা আছে সেটি হচ্ছে মাতৃকা। এরপর আমাদের এই নিউক্লিওলাসকে ঘিরে এখানে কি থাকে, এখানে বিভিন্ন ধরনের তন্তু থাকে। এই তন্তুগুলোর নাম বলেছি আমরা ক্রোমাটিন তন্তু। নিউক্লিয়াসকে ঘিরে এরকম বিভিন্ন তন্তু থাকে, তন্তুগুলোর নাম বলেছি আমরা ক্রোমাটিন তন্তু। মূলত এই ক্রোমাটিন তন্তুগুলো কি ধারণ করে? বংশগতীয় বস্তুকে ধারণ করে, যেমন ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড ডিএনএ বা রাইবোনিউক্লিক অ্যাসিড আরএনএ, এই জাতীয় উপাদানগুলো, এর মধ্যে হিস্টোন প্রোটিন থাকে, তার মধ্যে পেঁচিয়ে এই উপাদানগুলোকে কি করে সে ধারণ করে। অর্থাৎ এগুলো যখন কোষ বিভাজনের আমরা হলো প্রোফেজ, প্রোমেটাফেজ, এই পর্যায়গুলোর মধ্যে কি হয়, ধীরে ধীরে এগুলো খাটো হয়ে যায়, খাটো লম্বা হয়ে যায়, তখন এই ক্রোমোজোমগুলোকে আমরা দেখে থাকি। কিছু ক্রোমোজোম রয়েছে যেই ক্রোমোজোমগুলোকে এই নিউক্লিওলাসের সাথে যুক্ত অবস্থায় থাকতে দেখা যায়, সেই ক্রোমোজোমগুলো, সেই অংশকে আমরা বলেছি স্যাট ক্রোমোজোম, নাম দিয়েছি আমরা স্যাট ক্রোমোজোম। এই যে ক্রোমাটিন তন্তুগুলো আছে, ক্রোমাটিন নামটা ধারণ হয়েছে কোষ যখন রঞ্জিতকরণ করা হয়, কোষকে যখন রং করা হয়, কোষকে ভালো করে পর্যবেক্ষণ করার জন্য মাইক্রোস্কোপের নিচে রঙিন করে কোষকে উপস্থাপন করা হয় বা পর্যবেক্ষণ করা হয়, তখন এই ক্রোমাটিন তন্তুগুলোর মধ্যে যে উপাদানটি গাঢ় রঙের রঙগুলোর প্রতি হলো আকৃষ্ট হয়, গাঢ় রঙে রঞ্জিতকরণ করা হয়, তাদেরকে বলা হয়েছে হেটারোক্রোমাটিন। আর যেগুলো হালকা রঙে এগুলো কি হয়, রঞ্জিতকরণ হয়ে থাকে, তাদেরকে বলা হয়েছে ইউক্রোমাটিন। তাহলে ক্রোমাটিন তন্তুগুলো এখানে কয় ধরনের রকম হয়ে থাকে? দুই রকমের হয়ে থাকে। তোমাদের একটা তথ্য দিতে আমি ভুলেই গিয়েছি, যে এখানে যে নিউক্লিওলাসের কথা বললাম আমরা, সাধারণত শুক্রাণুতে একটি কোষ, জনন কোষ, শুক্রাণুতে এবং হলো শ্বেত রক্তকণিকায়, এই দুটো কোষের মধ্যে সাধারণত এই নিউক্লিওলাস থাকে না বা নিউক্লিওলাস অনুপস্থিত। এগুলো ছাড়াই, কারণ এখানে হলো তাদের যে প্রোটিনাস অ্যাক্টিভিটিগুলো সেগুলো করতে হয় না বা প্রোটিন সংশ্লেষণের প্রয়োজন হয় না, এই জন্য আসলে এখানে এই নিউক্লিওলাসের প্রয়োজন পড়ে না। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ জানলাম যে একটি নিউক্লিয়াসের বাইরের দিকে যে আবরণী থাকে তার নাম বলেছি নিউক্লিয়ার ঝিল্লি বা নিউক্লিয়ার আবরণী, এবং এই নিউক্লিয়ার আবরণীর মধ্যে কতগুলো রন্ধ্র রয়েছে, নিউক্লিয়ার রন্ধ্র বলেছি আমরা। এরপর আমরা বলেছি হলো নিউক্লিওলাস, এটা হচ্ছে নিউক্লিওলাস, আমরা এটার নাম দিয়েছিলাম হলো কি নিউক্লিওলাস। বাট এই নিউক্লিওলাস, নিউক্লিওলাস, মূলত এই নিউক্লিওলাস এর তিনটি অংশ আমরা পর্যবেক্ষণ করেছি।
বাইরের দিকে যে অংশ তাকে বলেছি পার্স অ্যামব্রোফা। মাঝখানের এই মধ্যবর্তী দানাদার অংশের নাম বলেছি আমরা নিউক্লিও লোনিমা। এবং ভেতরের দিকে যে মাতৃকা বা তরল অংশ রয়েছে তার নাম বলেছি আমরা, বা ধাত্র অংশ রয়েছে তাকে বলেছি মাতৃকা। এটি হচ্ছে নিউক্লিওলাস। এবং এর মধ্যে যে তন্তুগুলোর কথা বললাম আমরা, এই তন্তুগুলোর নাম বলেছি আমরা সবগুলো ক্রোমাটিন তন্তু। ক্রোমাটিন তন্তু। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে নিউক্লিয়াসের রাসায়নিক গঠন, ভৌত গঠন এবং কোন অংশের মধ্যে কি কি কাজ হয়ে থাকে, কি কি নিয়ে গঠিত, এই বিষয়গুলো সম্পর্কে আমরা আজকে ভালো জানলাম। শিক্ষার্থীরা, এই নিউক্লিয়াস নিয়ে প্রায়শই বিভিন্ন রকম প্রশ্ন হয়ে থাকে। তোমরা আজকের এই টিউটোরিয়ালটি থেকে এর মধ্যে ছোট ছোট অনেক ধরনের খুঁটিনাটি প্রশ্ন রয়েছে, প্রশ্নের উত্তর রয়েছে, এগুলো ভালো করে বারবার দেখবে। তাহলে এখান থেকে ছোট ছোট প্রশ্নগুলো এমসিকিউ আকারে কিংবা জ্ঞান অনুধাবন আকারে এই প্রশ্নগুলো এখান থেকে খুঁজে পাবে। পাশাপাশি আমরা দেখে থাকি একটি নিউক্লিয়াসের গঠন এবং নিউক্লিয়াসের কাজ নিয়ে প্রশ্ন হয়ে থাকে। মূলত এই নিউক্লিয়াসটা কি করে বংশগতির বিভিন্ন উপাদানগুলোকে ধারণ করে থাকে, প্রোটিন সংশ্লেষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং কোষের যাবতীয় কাজকে নিয়ন্ত্রণ করে থাকে। শিক্ষার্থীরা, নিশ্চয়ই আজকে নিউক্লিয়াসের উপরে আমাদের এই টিউটোরিয়ালটি তোমাদের অনেক উপকারে বা অনেক কাজে লাগবে। সাবস্ক্রাইব করে আমাদের অনুপ্রেরণা দিয়ে সাথে থাকার আমন্ত্রণ রইল। সকলেই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।